নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। কলকাতা ডায়েরি প্রত্যেক শুক্রবার সকাল 8:30টায় আপনারা শুনতে পান, এরপরে তার পুনঃপ্রচার হয়। এই অনুষ্ঠানে আমরা যেটা করি, কলকাতার বিভিন্ন দিক, সেখানে তার সংস্কৃতি, তার নানা রকম ছড়িয়ে পড়া, অর্থাৎ কলকাতা থেকে বাইরে ছড়িয়ে পড়া কলকাতার মানুষের, কিংবা কলকাতায় এসে কিছু একটা করা অন্যান্য জায়গার মানুষের, এই সব কিছুই আমরা ধরার চেষ্টা করি। আজকে আমরা মনোযোগ দেব আমাদের যে জাতীয় গ্রন্থাগার অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি, তার উপরে। এই ন্যাশনাল লাইব্রেরি আপনারা অনেকেই হয়তো দেখেছেন, গিয়েছেন সেখানে। আলিপুরে বিরাট যে একটা ভবন, অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ন্যাশনাল লাইব্রেরির এই যে বিস্তার আপনাদের নিশ্চয়ই মুগ্ধ করেছে। তো সেই লাইব্রেরিতে আমরা যখন কাজের জন্য যাই, সেখানেও আমরা বুঝতে পারি যে এর বিশালত্ব কতটা। এই লাইব্রেরি সম্পর্কে আমাদের জানার আগ্রহ সবারই আছে। আজকে তাই আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ন্যাশনাল লাইব্রেরির ভূতপূর্ব ডাইরেক্টর জেনারেল এবং বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক ডক্টর অরুণ চক্রবর্তীকে। ডক্টর অরুণ কুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই যে কাজ সেটা করে এসেছেন। শুধুমাত্র ন্যাশনাল লাইব্রেরি বা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটুকুই নয়, বিভিন্ন জায়গায় গ্রন্থাগারের যে বিস্তার, গ্রন্থাগারের যে গড়ে ওঠা, গ্রন্থাগার সম্পর্কিত বিজ্ঞান, সেটা নিয়ে তিনি চর্চা করছেন, লেখালেখি করছেন। আজকে আমাদের ইচ্ছা তার কাছ থেকে জানবো এই গ্রন্থাগার সম্পর্কে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব, এই যে একটা লাইব্রেরি, দেশের জাতীয় গ্রন্থাগার একটাই সেটা, এবং সেটা কলকাতাতে অবস্থিত, এতে আমরা গর্বিত খুবই। কিন্তু এর বিশালত্বের আন্দাজ আমরা খুব একটা দূর থেকে দেখে পাই না। হয়তো নির্দিষ্ট প্রয়োজনে যাই, কাজ মিটে গেলে চলে আসি। আপনি আমাদের একটা আন্দাজ দিন না, যে বইয়ের সংখ্যার নিরিখে হোক বা অন্যান্য কিছুর নিরিখে হোক, ঠিক কত বড় এই লাইব্রেরিটা? নমস্কার, ধন্যবাদ আকাশবাণী মৈত্রী চ্যানেলকে এবং আমাদের মানসপতিবাবুকে। অ্যাকচুয়ালি এটা আপনি খুব সুন্দর বলেছেন যে ন্যাশনাল লাইব্রেরিটা কত বড়, এটা আমাদের জানার সবার একটা ইচ্ছে। যে বেলভেডিয়ার হাউসের মধ্যে একটা বর্ডারের ভেতরে একটা ন্যাশনাল লাইব্রেরি আছে, এবং আমরা জানি যে বিশ্বের প্রতিটি দেশে একটি করে ন্যাশনাল লাইব্রেরি আছে, জাতীয় গ্রন্থাগার আছে। এবং সেই ন্যাশনাল লাইব্রেরিতে যেমন আমাদের এই গ্রন্থাগারটি আলিপুরে 30 একর জায়গা নিয়ে গঠিত। এই 30 একর জায়গার মধ্যে আমাদের ওখানে আগে ছিল বেলভেডিয়ার হাউস, এবং বেলভেডিয়ার হাউসটাকে আগে পুরনো লাইব্রেরি বলা হয়, এবং সেইখান থেকে বর্তমানে ভাষা ভবনে গেছে, এবং ভাষা ভবনের নামও বর্তমানে প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রীর অনুরোধে এই ভাষা ভবনের নামও পরিবর্তন হয়েছে। এখন নাম হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন। 2025 থেকে এই নামকরণটা হয়েছে। ভাষা ভবন কেন বলা হয়েছে সেটাও তো একটা সবার কাছে প্রশ্ন আসে, যে এটার নাম ভাষা ভবন কেন? কেন কি ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে জাতীয় গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার মানে হচ্ছে জাতীয় গ্রন্থের, জাতীয় পুস্তকের ভাণ্ডার। এই ভাণ্ডারটা কি করে এসেছিল? এই ভাণ্ডারটা হয়েছে যে আপনারা জানেন কলকাতা পাবলিক লাইব্রেরি এবং আরও কতগুলো লাইব্রেরি মিলে, সচিবালয় লাইব্রেরি মিলে লর্ড কার্জনের একটা ছিল যে আমরা একটা গ্রন্থাগার তৈরি করি, যেটা সারা ভারতবর্ষের সমস্ত সম্পদ ওখানে আবিষ্কৃত হবে, এবং যারা শিক্ষিত মানুষ বা আছেন এটা রিসার্চের জন্য যেন এই ব্যাপারটা করতে পারেন। সেই জন্য উনি 1902 সালে ইম্পিরিয়াল লাইব্রেরি আইন পাস করেন, এবং এই আইন পাস করে উনি সাথে বলেছিলেন যে এনি বুক পাবলিশড ইন ইন্ডিয়া অন ইন্ডিয়া, মানে এই যে কোনো বই যখন ইন্ডিয়ার উপরে অবস্থিত হবে, সেই বইয়ের একটি করে অনুলিপি আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে থাকবে। এবং সেইভাবে পরিপ্রেক্ষিতে উনি এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন, এবং 30 জানুয়ারি মেটাকাফ হাউসে এটাকে উন্মোচন করেছিলেন, এবং এটা পাবলিকের জন্য খুলে দিয়েছিলেন যে 30 জানুয়ারি 1903 সালে। তো এই মেটাকাফ হাউসের মধ্যে আমরা যে 1903 সালে যে লাইব্রেরিটি হয়েছে, মেটাকাফ হাউস থেকে সেই লাইব্রেরিটি এখন বেলভেডিয়ার হাউসে যায়। মেটাকাফ হাউসে কিন্তু যে লাইব্রেরিটি নেই তাও না, মেটাকাফ হাউসেও কিছুটা আছে, সেখানে কিছু লাইব্রেরি সেখানে থেকে স্থানান্তরিত হয়েছে। এই যে মেটকাফ হাউস শব্দটা আপনি উচ্চারণ করছেন, আমার ধারণা বহু মানুষই মেটকাফ হাউস বলতে কিছু বুঝবে না। আপনি যদি একটু বুঝিয়ে দেন কলকাতার কোন জায়গাটা বা কোন এলাকায় অবস্থিত এটা? এটা এসপ্ল্যানেডের মোড়ে, ওইখানেই মেটকাফ হাউস আছে। কিন্তু এখন ওই মেটকাফ হাউসে আর লাইব্রেরিটা নেই, সেখানে এখন এশিয়াটিক সোসাইটি এবং অন্যান্য মিনিস্ট্রি অফ কালচার সমস্ত বিভিন্ন অর্গানাইজেশনে
ইউনিট ওইখানে করা হয়েছে। কেননা ওই মেটকাপ হাউস থেকে সমস্ত লাইব্রেরির যে সমস্ত রিসোর্সেস যা আমাদের আছে সেগুলোকে চলে এসছে ভাষা ভবনে এবং অন্যান্য জায়গায়। এসপ্ল্যানেডে আরেকটি লাইব্রেরি আছে যেটা হচ্ছে করা আছে নিউজ পেপার লাইব্রেরি, সেখানে শুধু নিউজ পেপারের জন্য রাখা আছে। সেই নিউজ পেপারে যদি দেখতে চান, নিউজ পেপারের যেটা অ্যানেক্স লাইব্রেরি বলা হয়, সেই অ্যানেক্স লাইব্রেরিতেও দেখা যায়। আমরা এইটার সঙ্গে পরিচিত হয়েছি নিজেদের প্রয়োজনে, এই এসপ্ল্যানেডের যে অ্যানেক্স আপনি বললেন নিউজ পেপার লাইব্রেরি, এবং সেখানে বহু পুরনো সংবাদপত্র আমরা পেয়েছি। তো সেখান থেকে এমনকি একটা সময় ওই যে মাইক্রোফিল্ম, সেইটারও সেখান থেকে ব্যবহার হতো এবং মাইক্রোফিল্মের সাহায্যে প্রিন্ট আউট নেওয়ার একটা সুযোগ ছিল একটা সময়। আমি জানি না এখনও সেই একইভাবে চলছে। আছে মাইক্রোফিল্মের সুযোগটা এখনও আছে, যে এখন মাইক্রোফিল্মের পরিবর্তে ডিজিটাইজেশন এসে গেছে, সেই জন্য রিসোর্সেসগুলোকে ডিজিটাইজ করা হচ্ছে এবং মাইক্রোফিল্মকেও ডিজিটাইজ করা হচ্ছে। মাইক্রোফিল্মের যে ফিল্মগুলো আছে সেগুলোকেও ডিজিটাইজ করা হচ্ছে। এটা ঠিক যে আপনি যেটা বলেছেন যে মাইক্রোফিল্মের যে লাইফ স্প্যান যদি বলা যায়, সেই 400 বছর 500 বছর মাইক্রোফিল্ম কিন্তু কিছু হয়নি। কিন্তু ওই মাইক্রোফিল্মের রিডার চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে, পড়তে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা ডিজিটাল মিডিয়াতে গেছি, কিন্তু ডিজিটাল মিডিয়া কিন্তু আমরা প্রতি সময় এটা ট্রান্সফর্মিং, চেঞ্জ হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু বলতে পারবো না যে এই ডিজিটাল মিডিয়াটা একই মিডিয়াতে একই রিসোর্সেস একইভাবে অ্যাক্সেস করা যাবে, মানে কিসের মধ্যে স্টোর করে রাখা হবে সেটা বড় কথা। সেটা বড় কথা। একটা সময় সিডি আমরা দেখেছি, কিন্তু সিডিও আজকে প্রায় অপ্রচলিত হয়ে গেছে। সিডি একেবারেই অবসলিউট হয়ে গেছে। আগে সার্ভার ছিল, সার্ভার থেকে এখন চলে যাচ্ছে ক্লাউড স্টোরেজ। মানে প্রতিনিয়তই একটা টেকনোলজি আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জ হয়েছে এবং সেই চ্যালেঞ্জের জন্য আমরাও সেই চ্যালেঞ্জে, ন্যাশনাল লাইব্রেরিও এখনও পর্যন্ত রেগুলার চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করে এবং তারা চেষ্টা করছে যে এটাকে আপডেট রাখার জন্য। অ্যানেক্স থেকে আবার আমরা ফিরে যাই মূল ভবনে, যেটা আপনি বললেন বেলভেডিয়ার রোডে যেটা রয়েছে, আলিপুরে রয়েছে। আমরা জানতে চাইব সেখানে বইয়ের সংখ্যা কীরকম। ন্যাশনাল লাইব্রেরিতে এখন ধরুন বইয়ের সংখ্যা প্রায় 30 লাখের ওপরে, এবং তাছাড়া মোর দেন 900 হচ্ছে জার্নালস আছে, আপনার 1.5 লক্ষের ওপরে রেয়ার বুকস আছে। রেয়ার বুক আমরা কাকে বলবো, যেটা হচ্ছে যে বিশেষ বই যেগুলো খুব মানে আপনাকে বলা যায় যে প্রাচীন কালেকশান, যেগুলো আপনি সব জায়গায় পাবেন না। এমন একটা বই আছে ন্যাশনাল লাইব্রেরিতে, স্মলেস্ট ডিকশনারি। সেই ডিকশনারিটা মাত্র 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। সেই ছোট্ট ডিকশনারিটা বিল্ট একটা আপনার ম্যাগনিফাইং গ্লাস আছে, তার মাধ্যমে আপনাকে বইটি পড়তে হবে। এই জিনিসগুলো দেখার জন্য আমাদের এই বইটি ট্রেজার যেটা আছে, যেটা আমরা বলি রিসোর্স ট্রেজার, সেখানে কিন্তু আমাদের মাননীয় আমাদের তৎকালীন রাষ্ট্রপতি এসেছিলেন আব্দুল কালাম আজাদ। উনি বলেছিলেন যে এইটিকে আপনারা একদম প্রায় চেনের মতো বন্ধ করে রাখুন, এটাকে আপনাদের জন্য একটা বিশাল ট্রেজার। তো সেই ট্রেজারে বই আছে। আবার ন্যাশনাল বইতে এমনও বই আছে যার ওজন 45 কিলো। সেই বইটাকে আপনার রাখার জন্য আপনাকে শেলফের মধ্যে রেখে সেইভাবে বইটাকে অ্যাক্সেস করতে হবে। বাবরনামা, আকবরনামা, এই সমস্ত পুরনো বই আছে। গ্রন্থে ভেলামের পেপারের ওপরে বই আছে। আপনার রেয়ার বুক সেকশন যেটা আছে সেটা কিন্তু সত্যিকারই একটা মানে জ্ঞানের বিশাল সম্পদ যাকে বলে, এবং সেই জ্ঞান থেকে প্রচুর লোক প্রচুর রিসার্চ করেছেন। আমরা এখানে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রায় 168টা লেখা চিঠি, সেখানে ওখানে স্টোরিজ আছে, প্রচুর ম্যানাস্ক্রিপ্ট রয়েছে। তো এইটা একটা ট্রেজার, আপনারা যদি পারেন তো সবাই দেখুন, দেখে শিখতে পারবেন। তাছাড়া ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে আপনার ম্যাপস, সমস্ত দেশের মানে 900 ওপরে ম্যাপ আছে, যেটা আপনি বিভিন্ন সাইজের বিশাল বড় বড় ম্যাপ যেগুলোকে আপনি দেখতে পারবেন। সেই ম্যাপগুলোকে মাইক্রোফিল্ম করা যায়, মাইক্রো তৈরি করা যায়। তো সেই ম্যাপ সেকশনটাই একটা বিশাল, কেন কি ন্যাশনাল লাইব্রেরি যেমন ভাষা ভবন আছে, তেমনি আবার একটা অ্যানেক্স বিল্ডিং আছে। আবার অ্যানেক্স বিল্ডিংয়ের মধ্যে আপনার যেমন ম্যাপ সেকশন আছে, তার মধ্যে আবার আছে বিভিন্ন অন্যান্য ভাষার সঙ্গে আছে। যে ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে 80টা কান্ট্রির এমও ছিল, এবং এখনও পর্যন্ত প্রায় 20টি কান্ট্রির সঙ্গে এমও আমার সময় রিভাইভ করেছিলাম। তাতে কী হয়েছে যে এক্সচেঞ্জ অফ বুকস, এক্সচেঞ্জ অফ রিসোর্সেস। তো ন্যাশনাল লাইব্রেরি থেকে রিসোর্সেস ওনাদের কাছে যাবে, ওনাদের রিসোর্সেস আমাদের কাছে আসবে। এই যে এক্সচেঞ্জ অফ রিসোর্সেস, যেটা পড়ার জন্য আমাদের চাইনিজ ডিভিশন ছিল, জাপানি ডিভিশন আছে। তো এইসব ডিভিশনে এই সমস্ত রিসোর্সেস আপনি পেতে পারেন। আর সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি, উনি আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে প্রায় 87,000 বই ডোনেট করেছিলেন। উনি মারা যাওয়ার পরে ওনার 4 ছেলে, তার মধ্যে বেশি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি মন্ত্রীও ছিলেন, উনি এটাকে উদ্যোগ নিয়ে এই ন্যাশনাল লাইব্রেরিতে এই বইটা ডোনেট করেছিলেন। সেই জন্য ভারত সরকার তার সম্মানে আমাদের ন্যাশনাল লাইব্রেরিটির যে ভাষা ভবন, ওর নামকরণটা নতুন নামকরণ করেছেন। সেই জন্য আপনারা যদি যান, যে সেখানে দেখতে পাবেন যে আশুতোষ মুখার্জি ওই বইগুলো, যে ওনার প্রচুর দুষ্প্রাপ্য বই উনি ডোনেট করেছেন, এবং সেই বইগুলোর মধ্যে উনি অনেক জায়গায় লিখেছেন, তার মানে ওই বইগুলো উনি পড়েছেন।
সেটা আমরা দেখতে বুঝতে পারবো যে উনি বইগুলো পর্যন্ত চর্চা করেছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ন্যাশনাল লাইব্রেরিতে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি কলকাতার ডায়েরি, আর আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, তার ভূতপূর্ব ডিরেক্টর জেনারেল এবং বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক ডক্টর অরুণ কুমার চক্রবর্তী। তো এই কথা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল, যেখানে এত বই থাকে সেখানে সংরক্ষণ খুব বড় একটা ব্যাপার। কিভাবে প্রিজার্ভ করব? এক তো আছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে আর্দ্রতা, তারপর হচ্ছে বই কাটে যেসব পোকা, তার থেকে রক্ষা। এই সবগুলোর জন্য মানে নিশ্চয়ই একটা খরচাও আছে। আমাদের যদি একটু বুঝিয়ে বলেন কীরকমভাবে করা হয়। সত্যিকারই যে এত পুস্তক আছে, শুধুমাত্র পুস্তক তো নয়, এনি বুক পাবলিশড ইন ইন্ডিয়া, আপনার তার মধ্যে নিউজ পেপারও আছে, তো সেইগুলোর একটা করে কপি আছে। তো আপনি আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে দেখেছি যে 1500 সালের পাবলিশড বইও রয়েছে। তো সেই বইগুলোকে যত্ন করে রাখা, সেটা একটা বিশাল প্রচেষ্টা, বিশাল একটা যুদ্ধর মতো অবস্থা, যুদ্ধকালীন পরিস্থিতি। কেন কি একটা বাইন্ডিং সেকশন আছে, সেই বাইন্ডিং সেকশনে আপনি যদি যান দেখতে পাবেন যে পুরনো বইকে বাইন্ডিং করার জন্য বিভিন্ন রকমের মেশিন আছে। তাছাড়া প্রিজার্ভেশন সেকশন আছে, প্রিজার্ভেশন সেকশনে এবং এমন এমন মেশিন আছে যে মেশিনগুলো আমরা সংগ্রহ করেছিলাম, যে মেশিন আপনাকে বলে দেবে যে এই বইয়ের লাইফ স্প্যান কত ছিল, কবে বইটা এসছে, এবং সেই বইটাকে কি করে প্রিজার্ভ করা যাবে। এবং সেই সমস্ত বই এইভাবে প্রিজার্ভ করার জন্য মেশিন আছে। বইকে প্রিজার্ভ করতে গেলে পরে পাতা অনুসারে প্রিজার্ভ করা যাবে, যদি ফাঙ্গাস লাগে ফাঙ্গাস অনুসারে প্রিজার্ভ করা যাবে। ন্যাশনাল লাইব্রেরিতে অনেক সময় দেখেছি অনেক দুষ্প্রাপ্য বই বিভিন্ন আর্মি এবং ওনাদের কাছে ছিলেন, তারা আমাদের থেকে বই রিকভার করিয়েছেন। তো সুতরাং এর একটা প্রিজার্ভেশন ইউনিট একটা বিশাল ইউনিট, এবং সেই ইউনিটের একটা কর্মযোগ্য, বিশাল কর্মযোগ্য। ন্যাশনাল লাইব্রেরিতে প্রায় 58টা ডিভিশন আছে। সুতরাং এইটাকে অনেকেই বুঝতে পারবেন না যে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে কী আছে। ন্যাশনাল লাইব্রেরির মধ্যে একটা মজার জিনিস যে আপনার ভাম আছে, যে এই ইয়ের মধ্যে দিয়ে ভাম যখন রাত্রেবেলা 8টার পরে চলতে শুরু করে, লাইন বা কি লাইন আপনার ইয়ের ভেতর দিয়ে চলতে শুরু করে, তাদের জন্য নিশ্চয় ডিভিশন আছে। মানে তাকে কি করে ম্যানেজ করতে হবে তার জন্য ডিভিশন আপনার দরকার হয়ে পড়েছে। এই যে মেশিনটার কথা বললেন, বইয়ের সংরক্ষণের জন্য মেশিন, আরেকটু বিস্তারে যদি বলেন কি করে, মেশিনটা কীরকম? মেশিনটা প্রথমে আপনাকে কোয়ালিটি কন্ট্রোল করে বলবে যে এটার কী ধরনের প্রিজার্ভেশন করা দরকার মেশিন ওয়াইজ, এবং সেই অনুসারে আপনি ওটাকে কী ধরনের ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টটা কীভাবে হবে, কতদিনে হবে, পাতাগুলোকে কীভাবে হবে, সেই মেশিনটা বলবে। শুরুতে কি বইটা ঢুকিয়ে দিতে হবে তার মধ্যে? একটা পাতা থেকে প্রথমে টেস্ট করে বইটাকে বুঝবে, তারপরে বইটাকে টেস্ট করার পরে মেশিনটা টেস্ট করে বলবে যে বইটার মধ্যে কী কী বারে প্যারামিটার কীভাবে করা যায়। গোটা বইটা সংরক্ষণ করতে গেলে সেটা যদি ছিঁড়ে না যায়, নষ্ট না হয়ে যায় বা দীর্ঘদিন থাকে, কি করতে হবে সেটা বলে দেয়। আর কিছু কিছু যদি পাতা আপনার হয়, সেগুলোকে আপনি কী করে ল্যামিনেট করে বা ইয়ে করে বাঁচাতে হবে, তারও আছে। দেখুন, একটা জিনিস, যখন আমরা পুরনো গ্রন্থের কথা বলি, পুঁথির কথা বলি, সেখানে আরও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক না হলেও দু একটি তো আছেই। যেমন ধরা যায় এশিয়াটিক সোসাইটি, সেখানেও প্রাচীন পুঁথি আমরা খুঁজে পাবো। ন্যাশনাল লাইব্রেরির ভূমিকা এখানে আলাদা কোথায়? এই পুঁথি যে শুধুমাত্র ন্যাশনাল লাইব্রেরিতে আছে তা নয়, এবং সারা ভারতবর্ষে অনেক অনেক লাইব্রেরি আছে। তাঞ্জাভুরে আপনি যদি যান দেখতে পাবেন যে তারা প্রচুর ম্যানাস্ক্রিপ্ট প্রিজার্ভ করেছে, এবং তাদের প্রিজার্ভেশনটা দেখলে আপনার সত্যি ভাববেন যে কী ডেডিকেটেড প্রিজার্ভেশন। আপনি যদি কোনো সুযোগ পান একবার আপনারা যাবেন, গিয়ে দেখবেন তাঞ্জাভুর লাইব্রেরিতে আছে। তো এরকম ধরনের অনেক লাইব্রেরি আছে, এবং ন্যাশনাল লাইব্রেরি তো একমাত্র নয়। এবং আমাদের যে 1954 সালে যে অ্যাক্ট, ডেলিভারি অফ নিউজ পেপার অ্যান্ড বুকস অ্যাক্ট, সেই অনুসারে এনি বুক published in India and on India should be deposited to the National Library. One হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, ওয়ান হচ্ছে এশিয়াটিক সোসাইটি মুম্বাই, ওয়ান হচ্ছে কোনেমারা পাবলিক লাইব্রেরি চেন্নাই, আর একটা হচ্ছে আপনার দিল্লি পাবলিক লাইব্রেরি। তো এই 4 জায়গায় 4টে বই জমা করতে হবে। তার মানে কি, ন্যাশনাল লাইব্রেরির কাছে মানে সমস্ত যত বই ভারতবর্ষের এনি বুক পাবলিশড ইন ইন্ডিয়া অ্যান্ড অন ইন্ডিয়া, তার একটা সংরক্ষণ জ্ঞানের ভাণ্ডার এখানে থাকবে। তাতে কি হবে যে একটা বই যদি পাবলিশার্সও তার বইটা শেষ হয়ে গেল, কোথাও যদি না পায়, আজ 50 বছর বাদে 100 বছর বাদে যখন সেই বইটাকে দেখতে পাবে, সেটাও ন্যাশনাল লাইব্রেরির মধ্যে পাবে। প্রতিটা বইয়ের কালেকশনেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে, এবং ডিসেমিনেশনের জন্য রেসপন্সিবিলিটি রয়েছে। তাদের কাছে ম্যান্ডেটটা হতে পারে যে তাদের যে ধরনের রিসোর্সেস রিকোয়ারমেন্ট, সেই অনুসারে তারা প্রকিউর করবে, কিন্তু ন্যাশনাল লাইব্রেরি সেইভাবে প্রকিউর করতে পারবে না। ন্যাশনাল লাইব্রেরিকে প্রকিউর করতে হবে ইন ইন্ডিয়ান অন ইন্ডিয়া। এনি ইন্ডিয়ান যদি কোনো বই বিদেশে পাবলিশ করে, বা এনি বই অন ইন্ডিয়া বিদেশে যদি পাবলিশ হয়, তাহলেও কিন্তু আমরা ন্যাশনাল লাইব্রেরিতে সেটাকে সংগ্রহ করার চেষ্টা করা হয়। সেই জন্য এটা ন্যাশনাল লাইব্রেরির স্পেশালিটি হচ্ছে এইটা। এখন এই যে বললেন যে ভারতবর্ষে প্রকাশিত যে কোনো বই এখানে জমা পড়বে 1 কপি, এটা হচ্ছে নিয়ম, মানে সরকারি নিয়ম এটা। এখন সাম্প্রতিক দশকগুলোতে
আমরা যতই দেখি না কেন ডিজিটাল ব্যাপার স্যাপারের সম্প্রসারণ, একই সঙ্গে এটাও সত্যি যে বই ছাপার সংখ্যাও খুব বেড়ে গেছে। তো তার মানে খুব সাধারণ একটা পুস্তিকা থেকে শুরু করে হয়তো খুব সিরিয়াস কোনো বই নয় তেমন বইও এসে পৌঁছচ্ছে এখানে। এই সবগুলোকে রক্ষা করা এইটা তো বেশ একটা কঠিন ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে এতদিন পর্যন্ত কিছু প্রবলেম ছিল যে এই সব কটা বই কিন্তু প্রকিউর হতো না। তার কারণ কি, 1954 সালে আইন ছিল যে বই যদি জমা না করেন তাহলে পরে পাবলিশার্সদের 50 টাকা ফাইন। তো বইয়ের দাম 500 টাকা আর 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পর্যন্ত হয়ে গেছে। তো পাবলিশার্স জানে যদি সে কনভিক্টেড হয়, কেসে যদি হারে, তবে তার 50 টাকা ফাইন হবে। তো সে তো বদার করবে না যে তার বইটা দেওয়ার জন্য। তার যদি নিজস্ব আর্জ না থাকে তাহলে সে দেবে না। এবং অনেক সময় অনেক পাবলিশাররা জানেও না। আর সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বই পাবলিশ হচ্ছে, তারা কি করে পাঠাবে তারাও জানে না, একটা পাঠাবার খরচাও আছে। তো সেই হিসেবে এই যে পাওয়ার জন্য এই জন্য অনেকবারই চেষ্টা করা হয়েছে, যদি ভারত সরকারের প্রচেষ্টায় যদি এই আইনটাকে যদি আমাদের চেঞ্জ করা যায় যে এই এনি বুক যেটা কস্ট হচ্ছে 4 টাইমস অফ দ্য কস্ট শুড বি ফাইন্ড, তাহলে পরে কোনো যদি ফিক্সড অ্যামাউন্ট না করা হয়, 4 টাইমস অফ দ্য বুক যদি পানিশমেন্ট হয়, তাহলে দেখা যাবে কিন্তু লোকে বইটা কপিটা দেবে। তাছাড়াও আরেকটা সরকার যেটা নতুন ন্যাশনাল লাইব্রেরিতে করা হয়েছে সেটা হয়েছে যে ইনফ্লিমনেট সেন্টারে মাধ্যমে ISBN দেওয়া শুরু হয়েছে। ইনফ্লিমনেট ইনফরমেশন লাইব্রেরি নেটওয়ার্ক আহমেদাবাদ। তো এদের মাধ্যমে যেটা ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন হয়েছে, এখন বলা হয়েছে যে ISBN আগে অন্য একটা ISBN এজেন্সি দিত, সেই ISBN এজেন্সিটা এখন দেওয়া হচ্ছে ইনফ্লিমনেটকে দেওয়া হয়েছে। কিন্তু ইনফ্লিমনেট যখন ISBN দেবে তার আগে ওটাকে বলা হয়েছে ভ্যালিডেশন করতে হবে ন্যাশনাল লাইব্রেরিকে। ন্যাশনাল লাইব্রেরি তখনই ভ্যালিডেশন করবে যখনই ও 1 কপি পাবে বা 1 কপি পাওয়ার জন্য এনশিওর হবে। এটা রিসেন্টলি হয়েছে যে নেক্সট 5 ইয়ার্স 2 ইয়ার্সের মধ্যে আমরা দেখব যে এই যে কালেকশনটা এটা বেড়ে যাবে। শ্রোতা বন্ধুরা, কলকাতার ডায়েরিতে আজকের আলোচনার বিষয় আমাদের জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি। রয়েছেন ভূতপূর্ব ডাইরেক্টর জেনারেল ডক্টর অরুণ কুমার চক্রবর্তী। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে কিছু কিছু স্মরণীয় অধ্যায় থাকে। মানে এমন অধ্যায় হতে পারে যেটা খুব সংকটের, সেই সময় কিভাবে বাঁচানো যাবে প্রতিষ্ঠানটাকে বোঝা যাচ্ছে না, তার মধ্য থেকেও উঠে এলো কিছু একটা ভাবনা, সেখান থেকে বেরিয়ে আসা গেল। অথবা কোনো একটা ঘটনা যেখানে দেশের মুখ উজ্জ্বল করলো কোনো একটা প্রতিষ্ঠান, আলাদা করে বলার মতো কিছু করলো। তো এরকম বহু অধ্যায় তো নিশ্চয়ই ন্যাশনাল লাইব্রেরি দেখেছে এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট কার্যমেয়াদ থাকে, বুঝতে পারলাম আপনারও ছিল। তবু তার মধ্যে নিশ্চয়ই আপনার পক্ষেও জানা সম্ভব হয়েছে এই ধরনের ইতিহাস। দু একটা ঘটনা যদি আমাদের একটু বলেন। আমার পক্ষে চ্যালেঞ্জেস হয়েছিল, সেটা হয়েছিল যে যেটা আপনার বেলভেডার হাউস, সেটার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। মানে ভীষণভাবে বালি পড়ছে, জল পড়ছে, পড়ছে, এবং সেখানে বই ছিল না। কিছু কিছু রিসোর্সেস ছিল, সেই বইগুলো। বেলভেডার হাউস তো অ্যাকচুয়ালি ফ্যামিলি হাউস ছিল, তো সেইটাকে কি করে রেনোভেট করা যায় সেইটার একটা বিশাল চ্যালেঞ্জ হয়েছিল। এবং তখন ভারত সরকার একটা ডিসাইডও করেছিলেন যে আমরা এখানে একটা এক্সিবিশন করব। শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর উপরে 4টি আমাদের এক্সিবিশন করার ডিসাইড হয়েছিল। কোন সালের কথাটা? 1819 হয়েছিল, 17 থেকে শুরু হয়েছিল। এবং সেইটা কিন্তু আমার চলে যাওয়া আসার ঠিক 1 মাস বাদই এটার উদ্বোধনটা হয়েছিল। 2019 সালে জানুয়ারি নাগাদ হয়েছিল, আমি 2018 ডিসেম্বরে ছেড়েছি। তো সেই সময়টা আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে ওই যে ভাষা ভবনটাকে রেনোভেট করে সেখানে 4টে এক্সিবিশন করানো, এক্সিবিশনে অর্ডার এক্সিকিউট করা, এক্সিবিশনকে তৈরি করা, এবং তার জন্য হিউজ টাস্ক। মানে লাইব্রেরিটাকে সুন্দর করে মানে সাজানো, জিনিসপত্রকে সরানো, এটা একটা বিশাল টাস্ক। এবং সেটা আমরা CPWDর মাধ্যমে, রেগুলার প্রয়াসের মাধ্যমে, এবং আমাদের মানে লাইব্রেরি স্টাফেরা যারা আছেন তারা তাদের অক্লান্ত প্রচেষ্টায় দিন রাত জেগে করে কোনটাকে কীভাবে যেতে হবে যাতে কোনো জিনিস নষ্ট না হয়, রিসোর্সেস যেগুলো আছে সেগুলোকে ঠিক থাকে। কারণ কি তখনকার দিনে যে চেয়ার টেবিল পর্যন্ত ছিল সেগুলো তো অ্যান্টিক ছিল, তো সেইগুলোকেও পর্যন্ত রক্ষা করা ছিল। সেই জন্য আমাদের মানে অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমাদের ওই সময়কার যতজন স্টাফরা ছিলেন। ক্লান্ত পরিশ্রম করার পরে সেই সময়ের জন্য আমরা এই জিনিসটাকে দেখতে পাই যে এটা হয়েছিল। বেশ, এইটা তো একটা যাকে বলে নিকট অতীতের ঘটনা আমরা জানলাম। আমরা যদি একেবারে শুরুর দিকে চলে যাই, ধরুন এই যে বাড়িটা এত সুন্দর দেখতে, এই বাড়িটা কিভাবে পাওয়া গেল?
কোনটা, ভাষা ভবনটা বলছেন না মূল যে ভবনটা, বেলভেডার হাউস। আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে কলকাতা পাবলিক লাইব্রেরি এবং কতগুলো লাইব্রেরিকে মিলিয়ে তখন লর্ড কার্জন ভেবেছিলেন যে একটা যে ন্যাশনাল লাইব্রেরি বলে একটা হওয়া উচিত, যেখানে সমস্ত রিসোর্সেস সবার জন্য যেতে পারে। তখন ওই 30 জানুয়ারি 1903 উনি ওই লাইব্রেরিতে প্রবর্তন করেন এবং সেখানে লাইব্রেরিটাকে জনগণের জন্য খুলে দেন সেইভাবে। তখন কিন্তু ওইটা লাইব্রেরিটা ছিল, আপনারা যদি যান যে তখন আপনি রিডিং রুমটা ছিল, ওটা ওনার বল্ড রুম ছিল, সেই বল্ড রুমটাকে রিডিং রুম করেছে, একটা হিউজ রিডিং রুম। সেই রিডিং রুমের মধ্যে পড়া এবং রিডিং রুম যারা আগেকার যারা পড়াশোনা করেছেন, যারা ভাষা ভবনে যাননি, ধরুন 2005 আগে বা 6 আগে, ভাষা ভবনে অ্যাকচুয়ালি 2010 নাগাদ শিফট হয়েছে, 10-11 নাগাদ, কিন্তু তার আগে যারা ওইখানে পড়াশোনা করেছেন তাদের কিন্তু আলাদা নস্টালজিয়া যখন ওইখানটায় যান। এই যে বল রুমের কথা বলছেন, তার মানে ওটা একটা বসত বাড়ি ছিল। কার বসত বাড়ি ছিল? লর্ড ভাইসরয়েরই বসত বাড়ি ছিল, ভাইসরয়। তো এখন সেইটা হচ্ছে পরিণত হয়ে গেল গ্রন্থাগারে। সেই জন্য ব্যাপারটা এখনো রয়ে গেছে, গঠন কাঠামোটা রয়েছে। একটা জিনিস খুব মনে হয় যে এই ইতিহাস সঙ্গে নিয়ে বা এই জাতীয় যাকে বলে নির্দেশ সঙ্গে নিয়ে এই যে চলেছে লাইব্রেরি, আজকের দিনে আপনি কিভাবে মূল্যায়ন করেন এর? কেননা আপনি বললেন যে যুগের সঙ্গে তাল রেখে সব ডিজিটাইজড হচ্ছে। এবার ডিজিটাল যে জগৎ, সেই জগৎটা একটা অদ্ভুত জগৎ, সেটা কোথাও যেতে হয় না আলাদা করে, বাড়িতে বসে একটা সেলফোন নিয়ে পুরো জগৎটাকে অ্যাক্সেস করা যায়। সেখানে একটা লাইব্রেরির গুরুত্ব কীরকম থাকছে, বা ন্যাশনাল লাইব্রেরি এখনও কি করে নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকছে, এটা যদি আমাদের একটু বোঝান। এখন বর্তমান ডাইরেক্টর জেনারেল আছেন প্রফেসর অজয় প্রতাপ সিং, উনি খুবই চেষ্টা করছেন যে ন্যাশনাল লাইব্রেরিটাকে কী করে আরও ভালো করে করা যায়। যেটা ছিল আগে ন্যাশনাল লাইব্রেরিতে 14টি ভাষার কালেকশন ওখানে ছিল, সেইটাকে ওনারা আরও 8টা ভাষাকে ওনারা যুক্ত করতে পেরেছিলেন। সেই ভাষাগুলোকে যুক্ত করার জন্য এখন 22টা ভাষার যে রিসোর্সেস ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের উপলব্ধ আছে, সেটা আছে। প্লাস ন্যাশনাল লাইব্রেরিতে প্রচুর বই, যেটা পুরনো পুঁথি আছে, যেটা রেয়ার সেকশনে আছে, তার ডিজিটাইজেশনের জন্য একটা সংস্কৃত মন্ত্রক চেষ্টা করছেন যে এটাকে কতখানি বই ডিজিটাইজ করা যায়। তারপরে একটা ইন্ডিয়ান কালচারাল পোর্টাল হয়েছে, সেই কালচারাল পোর্টালের মাধ্যমেও কী করে রিসোর্সেস পাওয়া যায় সেটাও সংস্কৃত মন্ত্রণালয় এটার উপরে জোর দিয়েছে। এখানে একটু যদি জিজ্ঞাসা করি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির একটা প্রকল্প তো সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে, এগুলোর সঙ্গে কি ন্যাশনাল লাইব্রেরি যোগ থাকে নাকি না? সেটা দেখুন, লাইব্রেরির সঙ্গে যুক্ত সবসময় থাকবে, কিন্তু ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির ম্যান্ডেট আর ন্যাশনাল লাইব্রেরি ম্যান্ডেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ কি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি হচ্ছে যে রিসোর্সেসগুলোকে অন্য জায়গায় যেখানে আছে সেইগুলোকে কালেক্ট করে, তার যে রিসোর্সেস আছে সেগুলোকে নেওয়া, এবং তার নিজের কাছে কোনো রিসোর্সেস নয়, সে অন্যের রিসোর্সেস যেগুলোকে একত্রিত করে তাদেরকে অ্যাক্সেস দেওয়াটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির কাজ। এবং তারা সেই কাজটি খুবই সুষ্ঠুভাবে ভালোভাবে করছেন, আপনারা পাচ্ছেন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থেকে প্রচুর রিসোর্সেস। আর ন্যাশনাল লাইব্রেরিতে হচ্ছে যে পুরনো পুঁথি সেগুলো রয়েছে, আজকে এত বছরের পুঁথি, এত বছরের নিউজ পেপার, এত বছরের জিনিস, সেই সমস্ত কালেকশন রয়েছে এবং সারা জীবন ধরে এই কালেকশন আমাদের এখানে আসবে। সুতরাং এইটা একটা ট্রেজার, যেখানে আপনার রিসোর্সেসটা আপনি চোখে দেখতে পাবেন প্রিন্টেড ভার্সনে। এখনও পর্যন্ত প্রচুর লোকের আছে পুরনো বইয়ের নস্টালজিয়া, পড়ে কী করে পড়বো, পাতা পড়লে পরে একটা জায়গায় যাওয়া যায়। আপনি যতই বলুন না কেন ডিজিটাল লাইব্রেরি পড়ুন, ডিজিটাল পড়ুন, যখন দেখা যাচ্ছে যে যারা গবেষণা করছেন তারা কিন্তু যখন একটা বই পড়ছেন, পড়তে পড়তে একটা চ্যাপ্টারে গিয়ে মুডটা আটকে যাচ্ছে সেখানে, এবং সেখান থেকেই কিন্তু তার বিভিন্ন বিস্তার আসছে এবং সেখান থেকে আসছে। তাহলে আমাদের মননশীলতা, চিন্তার যে জায়গাটা, সেটা কিন্তু যতক্ষণ না আমরা বই পড়বো সেই মননশীলতা কিন্তু ক্রমশ কমে যাবে। কেন কি, ওইটা আমাদের ভাষার মধ্যে আসছে, তো সেই চিন্তার ভাবনাটা অনেকটাই হয়ে যাচ্ছে, অনেকটা মানে এখানে গ্র্যাবিং দ্য ইনফরমেশন। আর গ্র্যাবিং দ্য ইনফরমেশন আর ইমপ্লিমেন্টেশন ইনফরমেশন দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আমার মনে হয়। রিডিংটা খুবই দরকার। মানে গ্র্যাবিং দ্য ইনফরমেশনের আগে গ্র্যাবিং দ্য ফিজিক্যাল বুক আপনি বলতে চাইছেন? ফিজিক্যাল বুকস অ্যান্ড দেন ইউ গেট আইডিয়াস। প্রথম হচ্ছে আইডিয়াটাকে কী করে আপনি এটাকে মেটেরিয়ালাইজ করবেন, সেটার জন্য আপনাকে বইটা না গেলে পরে আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন, হাতে ধরে বইটা পড়া, এই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বই পড়ার সুযোগ দেওয়া, বই ধার দেওয়া, এসব তো আছেই যে কোনো লাইব্রেরির যেটা কাজ। এর পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরি কিছু কিছু অনুষ্ঠান সংগঠিত করে বিভিন্ন সময়, যেটা তাকে একটা আলাদা মাত্রা দিয়েছে প্রতিষ্ঠান হিসাবে। যদি একটু বলেন, একটা এক্সিবিশনের কথা ইতিমধ্যে বলেছেন, এছাড়াও যদি আর এক্সিবিশনটা তো ওটা করা হয়েছিল, এরকম আরও 2-3টে এক্সিবিশন আরও হয়েছে। প্লাস আমাদের এক্সিবিশন এরকম হয়েছে যে ন্যাশনাল রিসোর্সেস নিয়ে গিয়ে রাশিয়াতে গিয়ে হয়েছে,
এক্সিবিশন করেছে ন্যাশনাল লাইব্রেরি লোকেরা নিয়ে গিয়ে, সেটাও আমাদের অনেক এক্সিবিশন ন্যাশনাল লাইব্রেরি রেগুলারই করে। তাছাড়া যেটা হচ্ছে যে ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে যে জনসংযোগের জন্য সংযোগ, তো সেই জন্য অনেক সময় চিলড্রেনদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়। ন্যাশনাল লাইব্রেরির মধ্যে একটা চিলড্রেন সেকশনও আছে, চিলড্রেনদের নিয়ে প্রোগ্রাম হয়, স্বচ্ছ ভারতের উপরে প্রোগ্রাম হয়, এবং বিভিন্ন ডিসেবল পার্সনসদের নিয়ে প্রোগ্রাম হয়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে প্রোগ্রাম হয়, এনভায়রনমেন্টাল ডে প্রোগ্রাম হয়। অলমোস্ট প্রত্যেকটা ডের মধ্যে পালন করার জন্য ন্যাশনাল লাইব্রেরি তার চেষ্টা করে যায় যে প্রতিটা দিনগুলোকে কীভাবে পালন করা যায়, সায়েন্স ডে বা ডে, প্রতিটা ডেতে কী করে লোকের কাছে, কেন কি এর মাধ্যমেই আমাদের লোকে আসবে ন্যাশনাল লাইব্রেরিতে, তারা ন্যাশনাল সম্বন্ধে জানবে। এবং 5 জন বড় বড় লোক যারা আছেন গুণী ব্যক্তি, তারা যখন বিভিন্ন জায়গায় আমাদের ন্যাশনাল লাইব্রেরির কাছে লেকচার দেবেন। তাছাড়া ন্যাশনাল লাইব্রেরি তো সবসময় বিভিন্ন বিদেশি লোকেরা এখানে ভিজিট করেন, তারা এসে থাকেন, থেকে পড়াশুনো করেন, তো সেইটার জন্য তাদের মধ্যে কানেকশান। এবং ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের একটা হয়েও ছিল MOU, যেখানে যে ব্রিটিশ লাইব্রেরি লন্ডনে, তাদের সঙ্গে MOU হয়েছিল যে কিছু ন্যাশনাল লাইব্রেরি থেকে লোক ওদের ওখানে যাবে, কিছু এখানে আসবে, ফলে দুজনের এই যে হিউম্যান এক্সচেঞ্জটা হবে, তাতে রিসোর্সেস কী আছে সেগুলোকে দেখার জন্য। কেন কি অ্যারাউন্ড মোর দেন 1,40,000 উপরে বই, নিজেও গেছিলাম ব্রিটিশ লাইব্রেরিতে, যে 1,40,000 উপরে ইন্ডিয়ান বই সেখানে আছে ব্রিটিশ লাইব্রেরিতে। তো সেই বইগুলোকে অনেক সময় ওরা সেই রিসোর্সেসগুলোকে ক্যাটালগ করা বা করা, সেগুলোর ক্ষেত্রে তাদের অসুবিধে হচ্ছে, তো সেগুলোর জন্য ওরা এই একটা যৌথ চেষ্টা আছে। শ্রোতা বন্ধুরা, 30 একর জমি জুড়ে থাকা বিশাল এক প্রতিষ্ঠান ভারতের জাতীয় গ্রন্থাগার, তার সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন থাকা স্বাভাবিক। শুধু চোখে দেখলেই বিষয়টা বুঝে গেলাম এমন তো নয়, তার মধ্যে কি চলছে, তার জন্য জাতীয় স্তরে নির্দেশ কি, বর্তমানে সেগুলো কিভাবে চলছে, কত বই আছে, এ ব্যাপারে আমাদের আগ্রহ খুব স্বাভাবিক। আমরা আজকে পেয়েছিলাম এই প্রতিষ্ঠানের ভূতপূর্ব ডাইরেক্টর জেনারেল ডক্টর অরুণ কুমার চক্রবর্তীকে। তিনি কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের দিলেন। এমন হতে পারে এরপরেও আপনাদের মনে হতে পারে যে আরও প্রশ্ন আসতে পারে, আরও প্রশ্ন থাকা উচিত, আপনারা পাঠান। আমাদের ইমেল তো জানেন আপনারা, maitribandhu@gmail.com, MAITREEBANDHU maitribandhu@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে আকাশবাণী মৈত্রীর, সেখানেও আপনারা মন্তব্য করতে পারেন। আজকে ডক্টর অরুণ কুমার চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কলকাতার ডায়েরি। নমস্কার। নমস্কার।